মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বুকে নিয়ে বিজি থাকবে আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে। আহা কি আনন্দ, আনন্দে আমি আকাশে বাতাসে উড়তাছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন। কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে, তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর, থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কনেপক্ষ জানিয়ে দিয়েছেন। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক, ভালোবেসেই তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে? যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনা এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ কারা আবার? বর কনে? কনে কোথায়? পালিয়ে গেছে, রাইট? তুমি এখানে বসেছ মানে তুমি এখন কনে? আম্মু, তো তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না। তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না, না, আতঙ্কিত হয়ে, আম্মু প্লিজ না। তুমি তো জানি ভাইয়াকে আমি কতটা ভয় করি। আর তার সাথেই আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে, তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আর তাছাড়া সৃজনও এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা শেখ কাট কাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? কান্না মিশ্রিত কণ্ঠে। তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস, এটাই আজ অবধি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো, কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার? মনে মনে ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনব। ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকত এই বুঝি সৃজন ভাইজা আসে আর এসেই বকাবকি, শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণামা। 1 মাস আগের এক ঘটনা। রিমঝিম সবেই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সব সময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকত। দূর থেকেই রিমঝিমের দিকে তাকিয়ে থাকত। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলোও তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়া। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালেই সৃজন হন্তদন্ত করে ফুপির বাড়ি চলে আসে। সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুল ভালো কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। মেহরগনির মোটা চালা কাঠ হাতে নিয়েই রিমঝিমের রুমে চলে যায়। এইদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হেঁচকা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। ততক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে
মুহূর্তেই চালা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়া। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা তুমি? রিমকে নাম রিমঝিম হলেও সংক্ষেপে সবাই রিম বলে ডাকে। মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে। হাতের কাঠটা দূরে ছুঁড়ে ফেলে চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ে সৃজনের দিকে তাকায়। ভাইজা কি করে জানলো? মনে মনে ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার উপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হিচকি তুলে তুলে কাঁদছে। হায়রে প্রেম একটা দিনও টিকল না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। অতীতের চালা কাঠের মার মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আব্বু কোথায়? তুমি বাঁচাও ওই হিটলারের থেকে। চোখ বদ্ধ করে এক নিঃশ্বাসে বলে। চোখ খুলতেই একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে, মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি মা তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবে চিন্তেই তোর বিয়ে সৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে চোখ কষেই নিয়ে এখান থেকে পালাবেই পালাবে, তবুও ওই হিটলারকে বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়েই বাহিরে বেরিয়ে যাবে। তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। এক পা দুপা করে আগাতে শুরু করে। রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ ঠেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঠুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিকে ওদিকে চোখের পলক ফেলছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল? ভাইজা আসলে তোর আসলে শোনার জন্য আসিনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভেতরে যাবি। ধমকের সুরে গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার পাঁচ করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইজা যদি প্রিয়া আপুকেই ভালোবেসে থাকে, তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না। সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস? মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না, সবচেয়ে কুৎসিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলির পাঠা পেয়েছ, যে যার মতো বলি দিতে শুরু করেছ। মনে মনে দুঃখ প্রকাশ করে একটু পরেই কাজী উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খোলে না। আজ যেন পণ করেই নিয়েছে কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না।
সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজী অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বললে মা। সৃজনকে কবুল বলতে বললে ততক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সৃজন স্টেজ থেকে নিচে নামে, বট বট কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত শান্তি। ঘণ্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে। এখন বিয়ে বাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু, রিমঝিম কোথায়? ফুপি ফুপাকেও দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে। আফতার তালুকদার চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? বিস্ময়ে, কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু, আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন ওকে পাঠিয়ে দিলে? রাগান্বিত হয়ে আফতার তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক, তখন ও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? রেগে গিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে সৃজন, এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। রাগী কণ্ঠে একটু আগে রিমঝিম, আম্মু, আব্বু, মামা, তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকব। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নেও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। ঠান্ডা গলায় হুমকি দেয়। কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সৃজন রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরেই রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ঝাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতার তালুকদার চিন্তায় পড়ে যায়, কি করবেন। একদিকে ছেলের জেদ, আরেকদিকে আদরের ভাগ্নি। নাজমা বেগম সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি, রাতে অনেক চেষ্টা পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আফতার তালুকদারকে সব খুলে বলে, তোমার ছেলের মতি গতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে হলো আরেকজনের সাথে, এখন পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলো ভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের উপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবাগো, ভয়ে তো কান্না আসছিলই না, কিন্তু তবুও বাঁচার তাগিদে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মাসাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। 1 নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথেই পার্মানেন্ট থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে, এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে। মামা তোমাকে নিতে এসেছে, বাহিরে এসে দেখো। এটা বলেই আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রিমঝিম এবার সত্যিই চিন্তিত হয়, একবার যদি মনে একটু শান্তি অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলের রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা, ওয়াও। পার্লারের আর্টিস্ট বলির পাঠাকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু। বলি দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্টটা বোকা বনে যায়। কি বলল কিছুই বুঝতে পারল না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপ্সরা লাগছে রে। সৃজনের ছোট বোন স্মৃতি। বলির পাঠাকে চিনতে দেখছি কেউ ভুল করে না। যা তো এখান থেকে, একদম ঢং করবি না। টেনশনে হাফ মরা অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে।
রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারো দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদেই ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা আত্মীয় রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেইল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা সিমসাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটা টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস, ব্যাচ এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয়ে তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ধুকপুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখেই কলিজা ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6 ইঞ্চি লম্বা একজন সুদর্শন পুরুষ, মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপ দাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর কই আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্য পড়বেই বা কি করে, সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে, তার আবার সৌন্দর্য দেখার সময় আছে। জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা। সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই তুই এত কাপাকাপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? তোকে খেয়ে ফেলবো। হাতের উপর হাত গুজে শীতল কণ্ঠে আওড়ায়। ওমা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা। মনে মনে টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে, বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসর ঘরে বর কনেকে পড়ায়, কি আশ্চর্যময় ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসর করার বদলে বুকে বই পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? রাগী স্বরে চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার। না ভাইয়া। ধুরো, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে, নাম ধরে ডাকবি। সৃজন, বুঝেছিস? নাম ধরে তো ডাকা যায় না। ভয়ে আস্তে আস্তে বলে, তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্দব একটা। এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলটারে আল্লাহ তায়ালা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের মেজাজ চাঙ্গে উঠে যায়। মন্ডায় কইতাছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দেই। অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে। মনে মনে সাবান পানি ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বীর বীর করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার 3 পিস পরে বাহিরে বেরিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট। দেখতে সুন্দরী লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবত রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনার অত্যাচারখানা। এটা বাসর নামের কলঙ্ক। মনে মনে ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি। আর এই দুটোই আমার জীবনে সুপার গ্লু এর মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল। শালার জীবন জিন্দিগি সব ফাতাফাতা হয়ে গেল। মনে মনে দুঃখ প্রকাশ করে, তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আরেকভাবে। পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে। রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরখ করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। সৃজন গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। হাসার চেষ্টা করে বলে, বিছানায় ধাম করে গা ছেড়ে দেয়। আহ, এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইটে শুবি। মাঝখানে কোল বালিশ দিবি।
আর একদম আমার কাছে আসবি না, না হলে জানিসই এর শাস্তি স্বরূপ কি করতে পারি। আপনার কাছে যেতে আমার বয়ে গেছে। আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। মনে মনে বলেই কোনায় গুটি গুটি মেরে শুয়ে পড়ে। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। সৃজন সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘোরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সৃজনের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ। হয়তো কোল বালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। বুকের ভেতর ধুকপুকুনি হতে শুরু করেছে। যদি দেখে আমি তার বুকের উপরে তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম, তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝেই সৃজনের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলেই পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিম আর রুমে আসেনি। রিমঝিম, রিমঝিম গলা ছেড়ে ডাকে। স্মৃতিক ভাইয়া তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। হাসতে হাসতে, যেমনি ভাই তেমনি তার বোন, একই রক্ত বইছে, একই তো স্বভাবের হবে। বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। ব্রু কুচকে বলে, তা তো মনে থাকবেই, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকলে কেন বসিসনি? রিমঝিম, এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনায় এখন দেখব কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটির চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। মনে মনে কি হলো, মনে থাকবে? 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলো ভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়া। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্য বলে, সৃজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে। ফাঁকি মারলেই 2টারে খবর আছে। মামি মনি, তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুধু করে দিলে। টিভির দিকে চোখ রেখেই বলে, কেন? আবার আমার ছেলে কি করলো? তুমি তো জানোই তোমার গুন্ধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। একটা দীর্ঘশ্বাস ফেলে রাত 8টা সৃজন সিগারেট টানছে আর শূন্যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দেই, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? ছোটবেলার ফ্রেন্ড আদি বলে। আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাত পায়ে রিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গুজিয়েছিল। পুরো মহাবিশ্বে উঠতে চেয়েছিল। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া? কোনো মহাবিশ্ব। থাক ভাই, তোকে আরেক দিন বোঝাবো। এখন আমাকে যেতে হবে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি পড়েছিস? সৃজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্য বলে। পেছনে ঘুরে একবার নিজের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি, তা তো দেখতেই পাচ্ছি। চুল খোলা, আবার সাজুগুজু করেছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? নির্বিঘ্ন কণ্ঠে, তাহলে কি পরব? নিম্ন কণ্ঠ স্বরে, আলমারি খুলে দেখ, ওখানে বোরকা, হিজাব, নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরকা, হিজাবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ে করে তুলে আনতেন। ছোট করে আওড়ায় যেন কেউ না শোনে।
আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। বোরকা হিজাব, হাত মুজাপা মুজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি। কথা কম বলবি আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। অর্ডারের সুরে বলে, আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কু নজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখন থেকে আমার বোরকা হিজাব পরে নিবেন। ভালোই হয়েছে বেশি করে এনেছেন, শুধু আমিই কেন পর্দা করব, এখন থেকে আপনিও করবেন। রাগে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামে। হুশ আসতেই জিহবায় কামড় দে। এইরে কি বলে ফেলল? না জানি সৃজন এবার 12টা বাজায়, ভয়ে চোখ বন্ধ করে নেয়।